গল্পের শুরুতেই আমরা একটা ওয়্যার হাউসে অনেকগুলো রোবট দেখতে পাই, যা কিনা একদমই মানুষের মতোই দেখতে। এদের মধ্যে একটা রোবট হঠাৎ করেই অ্যাক্টিভেট হয়ে যায় আর আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে থাকে। এরপর আমরা একটা পরিবারকে দেখতে পাই, যেখানে 5জন সদস্য আছে, যার মধ্যে ছোট ছেলের নাম টবি আর সব থেকে ছোট মেয়ের নাম ছিল পিক্সি। তাদের মায়ের নাম লোরা এবং বাবার নাম জো, আর তাদের সব থেকে বড় মেয়ের নাম ম্যাডি। জো আর লোরা দুজনই বাইরে কাজ করে, তাই তাদের ঘর সামলানোর জন্য তাদের একজন কেয়ারটেকার প্রয়োজন। এজন্যই জো তার ছোট মেয়ে পিক্সিকে নিয়ে একটা ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে একদম মানুষের মতোই রোবট পাওয়া যায়। আর এরপরে আমরা সেই রোবটটাকে দেখতে পাই, যে কিনা হঠাৎ করেই অ্যাক্টিভেট হয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। আর এই রোবটটার নাম মিয়া। এরপর সেখানকার ম্যানেজার জোদেরকে বলে এই রোবটটা একদমই ব্র্যান্ড নিউ। মিয়ার ভেতর আপনি সেই সমস্ত ফিচারই পাবেন যা একটা পরিবারের জন্য দরকার, মানে ঘর সামলানো থেকে শুরু করে ড্রাইভিং করা সবই মিয়া পারে। পিক্সির তো মিয়াকে দেখেই পছন্দ হয়ে যায়, তাই সে বাবার কাছে জিদ ধরেই বসে মিয়াকে না নিয়ে সে বাসায় ফিরবে না। তাই জো আর কোনো উপায় না পেয়ে মিয়াকে ওই ফ্যাক্টরি থেকে কিনে বাসায় নিয়ে আসে। এরপর জো যখন ওখান থেকে চলে আসতে যাবে, তখন ম্যানেজার তাকে আলাদা করে একটা ডকুমেন্ট দেয়। এই ডকুমেন্টের মধ্যে যে কি আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর তারা মিয়াকে নিয়ে যখন বাসায় ফেরে, তখন টবি তাকে প্রথম দেখাতেই তার দিকে হা করে তাকিয়ে থাকে, যা দেখে তার বড় বোন ম্যাডি তো তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। আসলে মিয়াকে বাসায় নিয়ে আসার কারণে তার পুরো পরিবার অনেক খুশি ছিল। শুধুমাত্র লরা জোয়ের এই ডিসিশনে মোটেও খুশি ছিল না, কারণ যত লরার সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা না করেই মিয়াকে কিনে সোজা ঘরে নিয়ে এসেছে। আসলে লরা মনে করছিল মিয়া তার জায়গাটা নিয়ে নেবে, আর সে কারণেই সে এতটা রেগে যাচ্ছিল। কিন্তু পরে জো তাকে সবটা বুঝিয়ে বলে। জো তাকে বলে যে একটা রোবট কিভাবে তোমার রিপ্লেসমেন্ট হতে পারে, আমি তো একে নিয়ে এসেছি শুধুমাত্র ঘরের কাজ করার জন্য। তো এরপরে আমরা ম্যাডি আর তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। আর এদিকে লরা তো মিয়ার দিক তাকিয়েই বুঝতে পারে যে সে কোনো সাধারণ রোবট নয়। সে বুঝতে পারে যে মিয়া তাদের বলা প্রত্যেকটা কথাই বুঝতে পারে, এমনকি মিয়ার মধ্যে মানুষের মতো ইমোশনও আছে। তো এরপরে গল্প চলে যায় 5 সপ্তাহ আগে, যেখানে আমরা কিছু মানুষকে দেখতে পাই। তবে এদের দেখতে মানুষ মনে হলেও এরা কিন্তু আসলে মানুষ নয়, এরা সবগুলোই ছিল রোবট। তাদের মধ্যে লিও নামের একটা ছেলের বিহেভিয়ার দেখে বোঝা যাচ্ছিল তারা সবাই কোনো একটা জিনিস থেকে পালানোর চেষ্টা করছে। আসলে এই রোবটগুলো বাকি সব রোবট থেকে আলাদা, কারণ বাজারে যেসব রোবট পাওয়া যায় তাদের কারোর মধ্যেই কোনো ইমোশন নেই। শুধুমাত্র এই 5 জনের মধ্যে মানুষের মতো ইমোশন রয়েছে, মানে তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষ যে জিনিস ফিল করে এই রোবটগুলো সেম একই জিনিস ফিল করতে পারে। আর এটা যে কিভাবে সম্ভব হয়েছে সেটাও আমরা গল্প শুনতে শুনতেই বুঝতে পারবো। আসলে অনেকটা দূর আসার পর তাদের মনে হতে শুরু করে যে কেউ তাদেরকে পিছু করছে, তাই তারা সবাই মানে 5 জন আলাদা আলাদা রাস্তায় চলে যায়, যেখানে আমরা মিয়াকেও দেখতে পাই। এরপর সেখানে লিও আর ড্রে নামের অন্য একজনের সন্দেহ হতে শুরু করে যে কেউ একজন তাদের এক বন্ধুকে ধরে নিয়েছে। ওরা সন্দেহ করছিল এই লোকগুলো তারাই হবে যারা এতক্ষণ ধরে তাদের পিছু করছিল। আসলে ওই লোকগুলো সেখান থেকে মিয়াকে ধরে নিয়ে যায়, কিন্তু এটা দেখার পরও লিও কিছুই করতে পারে না। এরপরই গল্প আবারও বর্তমানে চলে আসে, যেখানে আমরা লিওকে দেখতে পাই। সে মিয়ার একটা ছবি হাতে করে সবার কাছেই তার খোঁজ করছে। তখন ড্রে লিওকে বোঝানোর চেষ্টা করে আমাদের এইভাবে মিয়াকে খোঁজা উচিত হবে না, কারণ মিয়াকে যারা কিডন্যাপ করেছে ওরা অনেক ডেঞ্জারাস। তাদের সব ইল্লিগাল কাজ কারবারের ব্যবসা, মানে বুঝতে পারছো, এতক্ষণ হয়তো তারা মিয়ার সমস্ত সিস্টেমই চেঞ্জ করে ফেলেছে, আর সেই সঙ্গে তার সব মেমোরিও ডিলিট করে দিয়েছে। তো এরপরে আমরা একজন বয়স্ক সায়েন্টিস্টকে দেখতে পাই, যার কাছে সরকার থেকে কিছু লোক এসেছে। এই সায়েন্টিস্টের নাম নীল। এরপর সেখানকার অফিসার নীলকে স্পষ্ট জানিয়ে দেয় যে আপনার কাছে যে রোবট আছে ওগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, আর এটা কিন্তু কোনো রিকোয়েস্ট নয়, সরকার থেকে এরকমই অর্ডার করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই নীল তার ওয়ার্ড্রোবের মধ্যে একটা রোবটকে সত্যি সত্যি লুকিয়ে রেখেছিল, আর এই রোবটটির নাম ওডি। আর এটা হলো প্রথম জেনারেশনের রোবট। তবে এতদিন ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লুকিয়ে রাখার জন্য ওর এই সিস্টেমে বেশ কিছু প্রবলেমও দেখা দিয়েছে। এরপর গল্প চলে আসে আবারও সেই পরিবারের কাছে। নোরা তো সবসময় মিয়ার উপর নজর রাখছিল, আর তার বারবারই মনে হচ্ছিল যে মিয়া হয়তো তার জায়গাটা নিয়ে নেবে। কিন্তু মিয়া এই জিনিসগুলো বুঝতে পারলেও ওরাকে এনশিওর করে যে আমি শুধুমাত্র একটা এআই রোবট, আমি শুধুমাত্র তোমার যে কাজে আমাকে প্রয়োজন সে কাজগুলো করতে এখানে এসেছি, এর বাইরে আমি আর কিচ্ছু পারি না। আর আমাকে আমার প্রাইমারি ইউজার যে হুকুম দেবে আমি সেটা করতেই বাধ্য। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, মিয়ার প্রাইমারি ইউজার কে জানো? জো। মানে জো যে কমান্ডই দেবে মিয়া সেটা করতেই বাধ্য। এরপরে আমরা জন নামের আর একটা ছেলেকে দেখতে পাই, যে মিয়া এবং লিওর বন্ধু। এখানে আমরা আরেকজনের সঙ্গে পরিচয় হই, যার নাম হব। এই হবই আসলে জঙ্গলে লিওদের পিছু করছিল,
আর এদিকে তো ম্যাডি তাদের বাসায় মিয়ার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আসলে ম্যাডি মিয়াকে পুরোপুরি একটা মেশিন মনে করত, তাই ম্যাডির মনে যখন যা ইচ্ছা করত সে মিয়ার সঙ্গে তাই করত। অন্যদিকে সেই বিজ্ঞানী নীল তার রোবট অডিকে ঠিক করার চেষ্টা করছে। কিছুক্ষণ চেষ্টা করার পর সে অডিকে আবার আগের ফর্মেই নিয়ে আসে। এরপর আমাদেরকে আরেকটা নতুন ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম পিট। সে পেশায় একজন পুলিশ অফিসার। পিটের ওয়াইফ আসলে ফিজিক্যালি ডিসেবল। পিটদের বাড়িতেও একটা রোবট আছে, যাকে পিট মোটেও সহ্য করতে পারে না, মানে থার অবস্থাও ঠিক লড়ার মতো। তো এরপর আমরা আবারও লিও আর ড্রেকে দেখতে পাই, যারা কিনা তাদের অন্য একটা ফ্রেন্ড মিসকাকে খোঁজার জন্য একটা ক্লাবে আসে। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে শুধুমাত্র ঘরের কাজ নয়, মানুষের শারীরিক চাহিদা মেটানোর জন্য এই রোবটগুলো কাজ করতে পারে। আর এখানে আমরা তাদের সেই ফ্রেন্ড মিসকাকে দেখতে পাই। একটা সেক্স ওয়ার্কার হিসেবে সে এখানে লুকিয়ে আছে। লিওকে দেখে মিসকা মনে করে যে সে হয়তো তাকে নিতে এখানে এসেছে, কিন্তু লিও তাকে জানায় যে মিয়াকে খুঁজতে তার আরও 1 মাসের মতো সময় লাগবে। লিওর কাছে এটা শুনে তো মিসকার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায়, তাই সে স্পষ্ট লিওকে জানিয়ে দেয় যে তাহলে তুমি এখানে এসেছো কেন, এখনই এখান থেকে চলে যাও। তো এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা জনকে দেখতে পাই, যে একটা ফ্যাসিলিটির মধ্যে ছিল হবের সাথে। এখানে হবকে যে ফান্ড প্রোভাইড করে সে সাফ সাফ জানিয়ে দেয় যে তোমাকে আর বেশি সময় দেওয়া হবে না, বাকিদেরকে খুঁজতে যত দ্রুত সম্ভব তুমি চেষ্টা করো। হব তখন তাদেরকে এনশিওর করে যে আমি জরের কাছ থেকে সমস্ত ডাটা নিয়ে বাকি সবাই কোথায় আছে এটা অনেক শীঘ্রই জেনে যাব। এরপরে আমরা নীল আর ওডিকে দেখতে পাই, যেখানে নীল তার বানানো রোবট ওটিকে মারার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে ওটা করতে গিয়েও পারে না, কারণ সে ওটিকে তার নিজের ছেলের মতো করেই দেখত। অন্যদিকে আমরা আবার মিয়া এবং লড়াকে দেখতে পাই, যাদের মধ্যে আবার কোনো একটা কারণেই ঝগড়া লেগে গিয়েছিল। আসলে লড়া মিয়াকে সাবধান করে দিয়ে বলছিল তার ছোট মেয়ের পিকচার থেকে যেন সে দূরে থাকে, কিন্তু মিয়া সেটা না শুনে উল্টো লড়াকে বলছিল যে এটাই তো আমার কাজ, বাড়ির সবকিছু দেখে শুনে রাখা। এরপর আমরা দেখতে পাই ম্যানেজার জোকে মিয়ার ব্যাপারে যে ডকুমেন্টটা দিয়েছিল তার মধ্যে জয়ের ছেলের টব একটা অ্যাডাল্ট কার্ড খুঁজে পাই। এদিকে দিন দিন মিয়ার ব্যবহার কেমন যেন অদ্ভুত হতে শুরু করে। সে কাউকে কিছু না বলে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর চাঁদের দিকে তাকিয়ে থাকে, যেমনটা সে ওয়্যার হাউসে থাকাকালীন করত। আর এসব কিছুই আবার লড়া অনেক ভালো করে নোটিস করে, আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আগামীকালকেই মিয়াকে এখান থেকে সরাবে। অন্যদিকে আমরা ক্লাবে মিসকাকে দেখতে পাই, যার কাছে সত্যি সত্যি মানুষ কাস্টমার আসে এবং সে তার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেটও হয়, কিন্তু মিসকার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার অনেক পরিমাণ রাগ হচ্ছে। এদিকে লড়া বারবার মানা করে দেওয়া সত্ত্বেও মিয়া আবারও পিক্সের রুমে আসে। এরপর সে পিচ্চিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সকাল না হতেই লড়ার ঘুম ভেঙে যায়, তাই সে ওই সময় উঠে রুমে দেখতে যায় যে পিক্স আছে কিনা, কিন্তু দরজার ফাঁকা দিয়ে সে দেখতে পায় যে পিক্স সেখানে আরাম করেই ঘুমাচ্ছে। কিন্তু রুমে ঢোকার পর সে দেখতে পায় যে পিক্সি তার রাতের জামাটা চেঞ্জ করে ফেলেছে, আর যেটা সে খুলে রেখেছে সেটা ভেজা ছিল। তাই এরপর সে তখনই পিক্সকেও ঘুম থেকে ডেকে তোলে আর এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু পিক্স বলে যে আমি তো কোনো জামাই চেঞ্জ করিনি। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জন আর হবকে দেখতে পাই। এখানে হবরা তো সাকসেসফুলি জনের মেমোরিকে হ্যাক করে তার কাছ থেকে সমস্ত ডাটাই রিট্রিভ করে ফেলে, আর এরপর তারা একটা ভিডিওতে এইসবগুলো কনভার্ট করে, আর ওই ভিডিওতে তারা মিয়াকে দেখতে পায়। এরপর আবারও গল্পে চলে যায় সেই পরিবারের কাছে। লরা সেখানে লক্ষ্য করে যে মেয়েরা মিয়ার পায়ের জুতাটি ধুয়ে দিয়েছে। তখন মিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে যে রাতের বেলায় আমি চাঁদ দেখতেই বাইরে বের হয়েছিলাম, তখনই আমার জুতায় কাদা লেগে গিয়েছিল, যার কারণে ধুয়ে দিয়েছি। এরপর আমরা আবার সেই পুলিশ অফিসার পিটকে দেখতে পাই, যে তার ওয়াইফের বেশ ভালোই খেয়াল রাখে, মানে সে চেষ্টা করে তার ওয়াইফকে যথেষ্ট সময় দেওয়ার। অন্যদিকে ড্রে লিওকে বলে যে আমাদের মনে হয় এখন থেমে যাওয়া উচিত। এদিকে লড়া তো মিয়াকে জেরা করতেই থাকে যে সত্যি করে বলো, তুমি কালকে পিক্সিকে নিয়ে বাইরে গিয়েছিলে তাই না? কিন্তু এর উত্তরে মিয়া বলে যে আমি শুধুমাত্র একটা সাধারণ রোবট, আর কারো অর্ডারের বাইরে আমি একটা কাজও করি না। আর অন্যদিকে লিও আর ড্রে সেই ইলিগাল রোবট আপগ্রেডারের সঙ্গে কথা বলে। সে মিয়ার ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি একে আপডেট করেছিলে? তখন ওই লোকটা ওকে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি পুলিশের লোক? মানে সে লিওকে কোনো মতে কিছু বলতে যাচ্ছিল না, যার কারণে লিও রেগে গিয়ে প্রথমে তার গলায় ছুরি ধরে বসে, কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে অনেক লোক চলে আসে, যার কারণে লিও ওখানে আর কিছুই করতে পারে না, উল্টা সে অনেক মার খায়। নিজের ভাইকে এভাবে মার খেতে দেখে তো ড্রের অনেক খারাপ লাগে, যার কারণে এরপর জেলিওর সঙ্গে মিলে তাদেরকে মারা শুরু করে, আর ওখান থেকে কোনো মতে পালিয়ে বেরিয়ে আসতে থাকে। এরপর আমরা নীল আর সেই গভর্নমেন্ট অফিসারকে দেখতে পাই। এখানে গভর্নমেন্ট অফিসারটা নীল মানা করা সত্ত্বেও একটা রোবট নিয়ে চলে আসে। অন্যদিকে মেহেদি আর তার বয়ফ্রেন্ড মিলে স্কুল থেকে একটা রোবট চুরি করে নিয়ে আসে, আর তারই সমস্ত সিস্টেম চেঞ্জ করে দিতে শুরু করে। কিন্তু ম্যাডি তো এই কাজটা আগে কখনোই করেনি, যার কারণে সিকিউরিটি প্রোটোকলে পড়ে সেই রোবটটা ম্যাটি এবং তার বয়ফ্রেন্ডের সমস্ত ডিটেলস স্কুলে জানিয়ে দেয়। এরপর যখন তারা বুঝতে পারে যে সিচুয়েশন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই তারা দুজন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এরপর স্কুল থেকে লোরাকে ডেকে পাঠানো হয় আর প্রিন্সিপাল থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আপনার মেয়ে যেটা করেছে সেটা একটা ক্রাইম, যার কারণে তার অনেক শাস্তিও হতে পারে। তবে লরা যেহেতু নিজে একজন লয়ার, তাই তার মেয়ের সম্বন্ধে এমন কথা সে তো সহজে ছেড়ে দেবে না। সেও প্রিন্সিপালের কথার পাল্টা জবাব দিতে থাকে, মানে সে ওই সিচুয়েশনটাকে নিজের ক্যালিবার দিয়ে খুব ভালোভাবেই সামলে নেয়। তো এরপরে আমরা মিশকাকে দেখতে পাই, যাকে অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে। আসলে রোবটের তো কোনো ইমোশনই থাকে না, তবে ওরা পাঁচজন তো একদমই আলাদা। তাই এই ক্লাবে দিনের পর দিন আটকে থাকার কারণে মিশকা প্রচণ্ড লেভেলের বিরক্ত হয়ে গিয়েছে। অন্যদিকে জোয়ের ছেলে টবি তো সারাদিন মিয়ার পিছনেই নজর রাখে, মানে সে মিয়াকে একটু অন্যভাবেই দেখে। অন্যদিকে আমরা নীল আরেকটা নতুন রোবটকে দেখতে পাই। রোবটটা নীলের জীবনকে পুরো জেলখানা বানিয়ে দিয়েছে, কারণ এই রোবটটা 24 ঘন্টায় সিঙ্গেলের উপর নজর রাখে আর সমস্ত কাজ তাকে এক প্রকার প্রেশার দিয়েই করায়। মানে বুঝতে পারছো তোমরা, রোবট মানুষকে প্রেশার দিয়ে কাজ করাচ্ছে। এরপর রোবটটা যখন নিজেকে চার্জ করছিল, সেই সময় নীল ওখান থেকে বেরিয়ে ওরির কাছে চলে যায়। এরপর যখন সে ওরিকে একটা গোপন রুমে লুকিয়ে রেখে বের হয়ে আসে, তখন দেখতে পায় যে অলরেডি সেই রোবটটা তার পেছনে দাঁড়িয়ে আছে। ওই রোবটটা তো নীলকে সরাসরি প্রশ্ন করে বসে, আপনি এত রাতে বাইরে বের হয়েছেন কেন? রাত জাগা আপনার শরীরের পক্ষে মোটেও ঠিক না। কিন্তু নীল তখন তাকে একটা মিথ্যা কথা বলে যে আমি আসলে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। এরপর গল্প আবারও চলে যায় মিশকার কাছে। আজকে তার কাস্টমার হিসেবে একটা বয়স্ক লোক এখানে এসেছে, তবে তাকে দেখে মিশকা বুঝে গিয়েছে যে এখানে তার আজকে প্রথমবার। এই কারণেই মিশকা ওই লোকটার কাছে তার প্রফেশন সম্পর্কে জানতে চায়। কিন্তু ওই লোকটা তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে একটু রেগে গিয়ে মিশকাকে বলে, তুমি কি ছোট বাচ্চা? ওই লোকটার ব্যবহার দেখে মিশকার মোটেও সুবিধার বলে মনে হচ্ছিল না। তাই সেই লোকটাকে বলে যে আমার সঙ্গে এসব করবেন না। তখন ওই লোকটা বলে, আমি তোমার জন্য টাকা খরচ করেছি, তাই আমি যা বলবো এখন তোমাকে তাই করতে হবে। এটা শুনে তো মিশকা প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় আর সে তার আসল রূপে ফিরে আসে। সে সোজা ওই লোকটার গলা চেপে ধরে আর ওই লোকটাকে তার রুমের মধ্যেই শেষ করে ফেলে। এরপর সে ওই লোকটার কোট পরেই তার ব্যাগ থেকে একটা ডায়েরি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওখান থেকে বেরিয়ে আসার সময় ওই জায়গার মালিক মিশকাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মিশকা তার উপরও তখন ছুরি চালিয়ে দেয়। এরপরে মিশকা ট্রান্সমিটারকে তার শরীর থেকে বের করে ফেলে, যাতে করে তাকে আর কেউ ট্র্যাক করতে না পারে। আর এমন একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।